কথাটা বলে সাইদ ঠোঁট টিপে হাসলো। মুহূর্তের মাঝেই ইমদাদের হাসি হাসি মুখটা কেমন যেন গম্ভীর হয়ে উঠল। একটু রাগও ফুটে উঠল চোখে মুখে। গম্ভীর গলাতেই বলল, বাজে কথা বলবি না। গাছ কি করে কলি হবে? আরে রাগ করছিস কেন? এখানে বস, একটু গল্প করি। অনেক কথা জমা হয়েছে। ইমদাদকে টেনে ধরেই সাইদ ঘাসের উপর বসালো। সাইদ গাছের সাথে গা এলিয়ে দিয়ে বসলো। দুজনের মাঝে বেশ দীর্ঘ একটা সময় ধরে গল্প চলল। এই 2 মাসে কে কি করলো, কার কিভাবে সময় কাটলো, অবসর সময়ে কে কি করেছে সেসব নিয়েই আলোচনা হলো দুজনের মাঝে। এক পর্যায়ে গিয়ে কলির কথাও উঠল। কলিকে নিয়ে অবশ্য সাইদের বলার কিচ্ছু নেই, ও শুধু শুনেই গেল। সবকিছু শোনার পর সাইদ ইমদাদকে উদ্দেশ্য করেই বলল, এখন তো চাকরি করছিস তুই, এখন বিয়ে করে নে কলিকে। ইমদাদ ফোঁস করে একটা দীর্ঘশ্বাস ছেড়েই বলল, এখন সম্ভব না। আমার বাবা তো আমার চাচার মেয়ের সাথে আমার বিয়ে দেওয়ার ধান্দায় আছে। চাচারও হয়তো ইচ্ছে আছে, কলি কি মানবে না ওরা। আর আমার এখন তেমন যোগ্যতাও নেই যে খুব সহজে যে কোনো চাকরি পেয়ে যাব। আর এখন যদি বিয়েটা করি তবে চাকরিটাও চলে যাবে। কলিকে ভালো রাখতে পারবো না। আগে কিছু টাকা জমাই, পড়াশোনাটাও চালাই। আমি অন্য জায়গায় চাকরির চেষ্টা করছি, হয়ে গেলে এটা ছেড়ে দেব। তারপর কলিকে বিয়ে করে নেব। এটা ভালো বুদ্ধি। তবে ইমদাদ, হুট করে যেন আবার একদম বিয়ে করে বউ বাচ্চা সহ আমার সামনে এসে দাঁড়াস না ভাই। বিয়ের দাওয়াত অন্তত দিস, 1 প্লেট কাচ্চি খাওয়াতেই হবে। কথাটা বলে সাইদ নিজেই হো হো করে হেসে উঠল। ইমদাদের কাছে বেশ অদ্ভুত লাগলো সাইদের হাসিটা, কেননা এখানে হাসার কোনো কারণ আছে বলে ইমদাদের মনে হলো না। সাইদ হেসে যাচ্ছে তো হেসেই যাচ্ছে। ইমদাদের কেমন যেন খটকা লাগলো ব্যাপারটা। আজ হঠাৎ করে ইমদাদের মনে হলো যে কথাটা ও কখনো তুলতে চায়নি, সেটা বোধহয় আজ তোলা দরকার। জানে না কেন মনে হলো ইমদাদের, তবে সাইদের হাসিটা ভীষণ বিব্রত করছে ইমদাদকে। কলিকে পছন্দ করিস তুই সাইদ? ইমদাদের মুখ থেকে প্রশ্নটা শুনে চমকে উঠল সাইদ। হাসিটাও থেমে গেল। কপালে ফুটে উঠল চিন্তার সূক্ষ্ম ভাঁজ, যা ইমদাদ স্পষ্টই বুঝতে পারল। সাইদ ইমদাদের দিকে না তাকিয়ে বেশ স্বাভাবিক ভঙ্গিতেই বলল, পছন্দ না করার কি আছে? কলি এত ভালো মেয়ে, ওকে যে কেউই পছন্দ করবে। তুই জানিস আমি কেমন পছন্দের কথা বলছি। আমি জানতে চেয়েছি তোর ভালো লাগাটা ভালোবাসায় পরিণত হয়েছে কিনা। সাইদ এবারে কিঞ্চিত হাসল। ঘাড় ঘুরিয়ে ইমদাদের দিকে তাকিয়ে ঠোঁটে সূক্ষ্ম হাসি ফুটিয়ে রেখেই বলল, ভালো লাগার ভালোবাসার অনুভূতির মাঝে কি পার্থক্য করতে জানি না ইমদাদ। এত ক্ষমতা আমার নেই। তাহলে কলির প্রতি তোর অনুভূতিটা ঠিক কেমন? আমি কোনো মিথ্যে শুনতে চাই না সাইদ। সহ্য করতে পারবি তো? কষ্ট হবে না? আমরা দুজনেই তো তোর প্রিয়। ইমদাদ কিছুক্ষণ ভেবে নিল। পারবো, তুই বল। কলির প্রতি আমার অনুভূতি খুব তীব্র না, আবার একেবারে হালকাও না। অনুভূতি ঠিক মাঝামাঝি পর্যায়ে। না কলিকে পেলে কতটা খুশি হতাম সেটা কখনো অনুভব করতে পেরেছি, আর না ওকে হারালে কতটা কষ্ট পাবো সেটা কখনো অনুভব করতে পেরেছি। তবে মাঝে মাঝে বুক চিরে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে, এটা ভেবে যে কলি আমার হলে মন্দ হতো না। কখনো বলিস না কেন মনের কথা কলিকে? আমার জন্য আমাদের বন্ধুত্ব নষ্ট হয়ে যাবে সেই ভয়ে, না আমি কষ্ট পাবো সেই ভয়? সাইদ আলতো হেসে বলল, কোনোটাই না। আমি আমার অনুভূতি আগে কলির অনুভূতিকে প্রাধান্য দিয়েছি। ভালোবাসা কখনো জোর করে কিংবা ভিক্ষা করে পাওয়া জিনিস না। এটা স্বেচ্ছায় দিতে হয়, যা কলি কখনোই আমায় দিত না। কলিকে আমি না ভালোবেসে তুই নিজের মনের কথাটা জানিয়ে দিতি, তাই না? সাইদ এবার মৃদু বিরক্তিকর গলায় বলল, বারবার আমাদের বন্ধুত্বকে টানছিস কেন? আমি বলছি তো, আমি আগে কলিকে প্রাধান্য দিয়েছি। আমার আর কলির সম্পর্ক এখনো বেশ ভালোই, একটা মিষ্টি সম্পর্ক। আমি এটা নষ্ট করতে চাই না ইমদাদ। কলি ভালো থাকুক, তোরা ভালো থাক, তোদের একটা সংসার হোক, এতটুকুই আমার চাওয়া। আর তোর কষ্টের কি হবে? সাইদ ফের আলতো হেসেই বলল, বললাম না, আমার আর কলির সম্পর্কটা এখনো বেশ ভালো। কিছু না পাওয়ার থেকে এই বন্ধুত্বটাই যথেষ্ট। কখনো তো এইটা বলতে হবে না যে কলি আমার কেউ না, বরং বলতে পারবো আমি আর কলি খুব ভালো বন্ধু, শুধুই বন্ধু। হ্যালো কলি, আমি মাইসা বলছি। ফোনটা রিসিভ করেছে কলির নানি। অপরিচিত একটা কণ্ঠস্বর পেলেন তিনি, সেই সাথে আবার কলিকে খুঁজছে। প্রশ্নাত্মক গলায় তিনি জিজ্ঞাসা করলেন, কে তুমি? আমি কলির নানি কথা কইতাছি।
মাইশা একটা শুকনো ঢোকিলেই বলল, আমি মাইসা, কলির বান্ধবী। কলিকে একবার ফোনটা দেওয়া যাবে? কলি তো বাড়িত নাই, আইলে কল দিবনি। মাইশা ছোট্ট করে উত্তরে ঠিক আছে বলে কলটা কেটে দিল। হাফ ছেড়ে বাঁচল যেন। ফোনটা কাটতেই ইমদাদ তাড়াহুড়ো গলায় বলল, কি বলল? কলি কোথায়? ইমদাদ বিরক্তিকর গলায় বলল। কলির তো দরকার ছিল না ওর নানের থেকে ঠিকানাটা নিতে। মাইশা নিজেও পাল্টা বিরক্তিকর গলায় বলল, যদি ওর নানি সন্দেহ করতো? সন্দেহ যেন না করে সেজন্যই তো তোকে দিয়ে কল করিয়েছে। কিছু সন্দেহ করলে বলতি। অনেক দিন হলে কলির সাথে দেখা হয় না, তাই দেখা করতে যাবি। মাইশা এক হাতে মাথা চুলকেই বলল, এত কিছু মাথায় আসেনি আমার। বলেছে তো কলি এলে কল দেবে, তখন কথা বলে নিও। মাইশা কথাটা বলতেই ওর ফোনে আবারও কলির নম্বর থেকে কল এলো। স্ক্রিনে নাম্বারটা ভেসে উঠছে দেখেই ঠোঁটে হাসি ফুটে উঠল মাইশার। উচ্ছ্বাসিত গলায় ইমদাদকে উদ্দেশ্য করেই বলল, ইমদাদ ভাই, কলি কল করেছে, নাও কথা বলো। ইমদাদ বেশ জোরে মাইশার মাথায় একটা গাঁটটা মেরেই বলল, যদি আমারই কথা বলার হতো তাহলে তোকে দিয়ে কল করাতাম না কথা। তুই ওর থেকে ঠিকানাটা নে, কলিকে আমার কথা বলবি না। মাইশার ভীষণ রাগ হলো, তবে কিছু করার নেই। বেশি কথা বলে ইমদাদের হাতে আরও মার খাবে, তাই চুপচাপ ইমদাদের কথাটা মেনে নিল। তুই আমার নাম্বার পেলি কোথা থেকে, আর কল করেছিস কেন? আরে, ইমদাদ ভাইয়ের থেকে তোর নাম্বার পেয়েছি। ইমদাদ ভাই তো এসেছে ছুটিতে, তুইও আয়। চুপ কর, নানি আছে এখানে। কোন দরকারে কথা থাকলে বল সেটা, নইলে ফোন রাখ। মাইশার এবার কলির ওপর একটু রাগ হলো। ও তো আর ছেলে না যে কথা বলে অসুবিধা হবে। বিরক্তিকর গলায় বলল, আমি কি ছেলে যে আমার সাথে কথা বললে অসুবিধে হবে? বাবা মামাকে বলে দিয়েছে যেন তোদের সাথে, তো কারোর সাথেই আমার যোগাযোগ যেন না হয়। নানির ফোন, এজন্য কথা বলতে পারছি। মামা জানলে সমস্যা হবে। আমি এখন রাখছি মাইশা। কথাটা বলে কলি ফোনটা সত্যি সত্যি কেটে দিত। মাইশা তাড়াহুড়ো গলায় বলল, কলি দাঁড়া, একটা কথা শুধু শুনে যা। কলি বাধ্য হয়ে আবারও ফোনটা কানে ধরেই বলল, তাড়াতাড়ি বল। তোর মামার বাড়ির ঠিকানাটা বল তো। কলি ভ্রু কুচকেই বলল, ঠিকানা শুনি তুই কি করবি? আরে, তুই বল না। ওখানে আমার একটা আত্মীয়র বাড়ি আছে, আমরা সেখানে যাব। তাই ভাবলাম যদি তোর মামার বাড়ির কাছে হয় তাহলে দেখা করে আসবো একবার তোর সাথে। কলির আর কিছু জিজ্ঞেস করার ইচ্ছে হলো না। যদি সত্যি এখানে মাইশা আসে আর যদি দেখা করে তাহলে ভালোই লাগবে। অনেকদিন হলো দেখা হয় না মাইশার সাথে, তাই চুপচাপ তাড়াতাড়ি নিজের ঠিকানাটা বলে কলটা কেটে দিল। ইমদাদ মাইশার থেকে কলির বাড়ির ঠিকানাটা শুনে কৃতজ্ঞতা জানিয়ে চলে যেতে ধরলে মাইশা সন্দেহী গলায় প্রশ্ন করলো, তুমি সত্যি কলিকে বিয়ে করবে তো ইমদাদ ভাই? যেটাকে ভালোবাসা ভাবছো সেটা নিতান্তই কিছু মুহূর্তের মোহ নয় তো? ইমদাদ মৃদু হেসে মাইশাকে উদ্দেশ্য করেই বলল, তুই তোর জন্য কাউকে জোর করে সবকিছু ছাড়ালে সেটাকে বলে জেদ। আর যদি তুই নিজের ইচ্ছে অন্যের জন্য সবকিছু ছাড়তে পারিস তবে সেটা তোর ভালোবাসা। আর আমি কলির জন্য সব ছাড়তে পারি, বাকিটা তুই বোঝে না। কলির গ্রামে ইমদাদ গেছে সেই দুপুরের দিকে। যদি ভুল না হয়ে থাকে তবে কোন বাড়িতে কলি থাকে সেই বাড়িটাও খুঁজে পেয়েছে। তবে ভেতরে গিয়ে কলির সাথে দেখা করে আসার উপায় ইমদাদের কাছে নেই। বিকেলের দিকে ইমদাদ মাইশাকে কল করে বলেছে যেন কলিকে আবারও কল করে কোনো মতে এই কথাটা বুঝিয়ে দেয় যে ইমদাদ ওর বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। মাইশার সাথে এই বিষয়ে কথা হয়েছে বেশ অনেকক্ষণ আগে, তবে এখনো ইমদাদ কলির দেখা পায়নি। কে জানে মাইশা আদৌ কলিকে কল করতে পেরেছিল কিনা, আবার কল করলেও কলিকে বোঝাতে পেরেছে কিনা, আবার মাইশা বোঝাতে পারলেও কলি বুঝেছে কিনা। ইমদাদের তো এখন এটাও সন্দেহ হচ্ছে যে এত দূর কলির সাথে দেখা করতে আসার পরও আদৌ দেখা হবে কিনা। ইমদাদ চাইলে সোজা কলির বাড়িতে গিয়ে কলির সাথে দেখা করে আসতে পারত, তবে সেক্ষেত্রে কলির অসুবিধা হবে। ইমদাদের তো কেউ কিছু করতে পারবে না, তবে যা কষ্ট পাওয়ার সব কলিই পাবে। সেই জন্য ভেতরে যেতেও পারছে না। কলিও বের হয় না বাড়ি থেকে। কেন একটু কি বের হওয়া যায় না? ইমদাদ যে কলির এতটা কাছাকাছি এসেছে কলি কি সেটা অনুভব করতে পারছে না? ইমদাদের শরীরের ঘ্রাণ কি বাতাসে মিশে কলি অব্দি পৌঁছাচ্ছে না?
ইমদাদের এইসব ভাবনার মাঝেই হঠাৎ করে ওর কানে একটা পরিচিত কণ্ঠস্বর ভেসে এলো। ইমদাদ ভাই? ইমদাদ চমকে পেছন ফিরে তাকালো, দেখলো ওড়না দিয়ে মাথা মুখ পুরোটা ঢাকা, শুধু চোখ দুটো বেরিয়ে আছে। আর এই চোখ দুটো যে কলির সেটা চিনতে ভুল হলো না ইমদাদের। ইমদাদ কিছু বলবে, তবে তার আগেই কলি ওর হাত ধরে টানতে টানতে কোথায় যেন একটা নিয়ে গেল। কলির বাড়ির পেছনের দিকটায় একটা পুকুর আছে, গাছপালা জঙ্গলে ভরপুর জায়গাটা। মনে হয় না এদিকে কেউ আসে, কিংবা এই জায়গাটা কখনো পরিষ্কার করা হয়েছে। পুকুরের পানিও তেমন একটা নেই, আর কিছুদিন পর একেবারে শুকিয়ে যাবে হয়তো। এমন একটা জায়গায় কলি কেন ইমদাদকে নিয়ে এলো সেটা বুঝতে বাকি রইল না ইমদাদের। হয়তো ভয় আছে যদি কেউ দেখে ফেলে তবে সমস্যা হয়ে যাবে। কলি উৎকুণ্ঠিত গলায় বলল, তুমি এখানে কেন এসেছো ইমদাদ ভাই? কেউ যদি দেখে ফেলে তাহলে আমরা দুজনেই সমস্যায় পড়বো। কলি আরো কিছু বলার আগেই ইমদাদ নিজের আঙ্গুল কলির ঠোঁটের ওপর রেখেই বলল, শশ, একদম চুপ। এখানে এসেছি তোকে দেখতে আর ছোট্ট একটা কাজ করতে। সঙ্গে সঙ্গে কলি থেমে গেল। ওনার ওপর থেকেই ইমদাদের স্পর্শে কেঁপে উঠল। কিছু আর বলতে পারল না। ইমদাদ কলির ঠোঁট থেকে নিজের হাতটা সরিয়ে কলির মুখ থেকে অন্যটাও সরালো। অনেকগুলো দিন পর আবার এই মুখটা ইমদাদ দেখতে পেল, যে মুখটা দেখলে আপনা আপনি শান্তি অনুভব করতে পারে ইমদাদ। কলিকে না দেখলে ইমদাদের মাঝে ঠিক কতটা অস্থিরতা কাজ করতে পারে সেটা ইমদাদ আগে বুঝতে পারেনি। আগে তো সকাল বিকাল যখন ইচ্ছে তখনই কলিকে দেখতে পেত, তবে এই কয়েকটা মাসে সেটা আর সম্ভব হয়নি। ভালো আছিস কলি? কলির ধ্যান ভাঙল, খুব তাড়াতাড়ি নিজেকে স্বাভাবিক করেই বলল, আমি ভালো আছি, কিন্তু তুমি এখানে কেন এসেছো তাড়াতাড়ি সেটা বলো। আমার যেতে হবে আবার। ইমদাদ বুঝলো কলির ব্যস্ততার কারণ। তাড়াহুড়ো করে পকেট থেকে একটা বাটন ফোন বের করে কলির দিকে এগিয়ে দিয়েই বলল, এই ফোনটা তোর কাছে রাখ। এটাতে সিম আছে, এই নাম্বার আমার কাছে আছে। আর এই ফোনে আমি আমার নাম্বারটা সেভ করে দিয়েছি। সাইদার মাসের নাম্বারও সেভ করা আছে। যদি কখনো কোনো সমস্যা হয় আর হঠাৎ যদি আমাকে ফোন দিয়ে না পাস, তবে সাইদকে কল দিবি। ধরা পড়ে যাবো তো ইমদাদ ভাই, কেউ ফোনটা দেখে ফেললে সমস্যা হবে। ইমদাদ এবার একটু ধমক দিয়েই বলল, ওকে না পেলে মাইশাকে কল দিবি। একটা ছোট ফোন লুকিয়ে রাখতে পারবি না? তবে তোকে দিয়ে হবেটা কি? সারাদিন ফোন বন্ধ রাখবি, রাত ঠিক 12টার সময় ফোন অন করবি। আমি কল দেব। যদি রিসিভ না করেছিস তবে কিন্তু এর পরের বার আর লুকিয়ে দেখা করব না, সোজা তোর বাড়ির ভেতরে ঢুকে যাব। আর তুই খুব ভালো করে জানিস গলি আমাকে ডাকানোর ফল কি হতে পারে। কলি ভয় পেয়ে গেল। সত্যি যদি ইমদাদ রেখে যায় তবে এই কাজটাই করে ফেলতে পারে, যা কলির জন্য মোটেও ঠিক হবে না। তাই চুপচাপ ফোনটা হাতে নিয়েই বলল, ঠিক আছে নিচ্ছি, তুমি এখন যাও। ইমদাদ অসহায় গলায় বলল, 5টা মিনিটও কি একটু ঠিকঠাকভাবে কথা বলা যাবে না আমার সাথে? এতই ব্যস্ত তুই? কলি নিজেও পাল্টা অসহায় গলায় বলল, যদি সম্ভব হতো তবে কি আমি তোমায় এত তাড়াতাড়ি যেতে বলতাম? আমার অসহায়ত্বটাও তো বোঝার চেষ্টা করো একটু। ইমদাদ আর কোনো কথা বাড়ালো না। ইমদাদ চায় না ওর জন্য কলির সমস্যা বাড়ুক। একটা দীর্ঘশ্বাস ছেড়েই বলল, ঠিক আছে, তুই যা, আমি চলে যাব। কলির কষ্ট হলো ইমদাদকে একা রেখে চলে যেতে, তবে কলি নিরুপায় যেতেই হলো। প্রায় 6 মাসের বেশি সময় হতে চলল ইমদাদ আর বাড়ি ফেরেনি। 2 মাস আগে কলি নিজের বাড়িতে ফিরে এসেছে। কলির নানি মারা গেছে। উনি মারা যাওয়ার পরে আর মামা বাড়িতে থাকতে পারেনি, তাই বাধ্য হয়ে আবার করিম সাহেবকে মেয়েকে বাড়িতে ফিরিয়ে আনতে হয়েছে। এখন যদি মেয়েকে তিনি নিজের কাছে এনে না রাখেন তবে তো দেখতে খারাপ লাগে ব্যাপারটা। লোকজন 5টা কথা শোনাবে, তার থেকে বরং ভালো বাড়িতেই নিয়ে রাখুক। আর এখন যেহেতু ইমদাদও নেই, সমস্যা হবে না। ইমদাদ জানে যে কলি আবার এখন ফিরে এসেছে ওর বাড়িতে। ইমদাদের সাথে কথা হতো, তবে 2 মাস হলো আর কথা হয় না। এর কারণটাও অবশ্য ইমদাদ জানে। একদিন ধরা পড়েছিল কলি ইমদাদের সাথে কথা বলার সময়। করিম সাহেব তারপরে ফোনটা নিয়ে একেবারে ভেঙে ফেলেছিলেন। ইমদাদ খবরটা পেয়েছিল সাইদের থেকে, আর সাইদ খবরটা পেয়েছিল মাইশার থেকে। তবে আজ ইমদাদ বাড়ি ফিরবে বলে ঠিক করেছে। অন্য জায়গায় একটা চাকরি পেয়েছে। বেতন এখানকার মতন না হলেও খুব একটা খারাপ না। ইমদাদ প্রথম মাসের বেতনের পুরো টাকাটা দিয়ে কোলের জন্য একটা নতুন ভালো ফোন কিনেছে। এবার গিয়ে কোলিকে এই ফোনটা দেবে। কেউ জানে না যে আজ ইমদাদ আসবে।
কাউকে কোনো খবর না দিয়ে হঠাৎ করে চমকে দেওয়ার উদ্দেশ্যেই ইমদাদ কাউকে জানায়নি। পাড়ায় ঢুকতে ঢুকতে ইমদাদের সন্ধে হয়ে গেল। ভাবলো আগে বাড়ি যাবে না, মাঠে কলির দেখা পেলেও পেতে পারে, এবং ইমদাদের ধারণা অনুযায়ী পেলেও। সেই বটগাছের নিচে বসে আছে কলি, গাছের সাথে হেলান দিয়ে চোখ দুটো বন্ধ, কবে বন্ধ করে বসে আছে। সন্ধ্যা হয়ে যাওয়ার আগে আশেপাশে আর তেমন কেউ নেই, পাড়ার ছেলেরা খেলছেও না। ইমদাদ কোনো রকম কোনো শব্দ না করে চুপচাপ গিয়ে কলির পাশে বসে পড়ল। তবে অবাক করার বিষয় হলো, ইমদাদ শব্দ না করলেও কলি ঠিক বুঝে গিয়েছে যে ওর পাশে এসে ইমদাদি এসেছে, যার ফলে কলি একটুও চমকালো না। তোমায় খুব মনে পড়ে আমার ইমদাদ ভাই। ইমদাদ চমকালো কলির মুখ থেকে কথাটা শুনে বিস্ময় ভরা গলায় বলল। তুই কি করে বুঝলি যে আমি এসেছি? কলি এবার চোখ খুলে ঘাড় ঘুরিয়ে ইমদাদের দিকে তাকালো, স্মিত হেসেই বলল। এতগুলো দিন হলো তোমার সাথে যোগাযোগ নেই। যবে থেকে বাবা ফোন ভেঙেছে আমি জানতাম তুমি নিশ্চয়ই আসবে, তবে অপেক্ষা করতে করতে 2 মাস কেটে গেল। আমি নিজেকে প্রস্তুতি রেখেছিলাম, আমি জানতাম তুমি ঠিক আসবে। এত বিশ্বাস আমার উপর? যদি না আসতাম? না এলে তবে আমার ভরসা, বিশ্বাস, আশা সব মিথ্যে হয়ে যেত। আরো একবার আমি বেঁচে থাকার কারণ হারিয়ে ফেলতাম। হয়তো দিন শেষে দেখা যেত আমার মা এই অশান্তি থেকে বাঁচার জন্য যে পথটা বেছে নিয়েছিল আমিও সেটাই করতাম। কলি ভেবেছিল ইমদাদ হয়তো রেগে যাবে ওর এই কথাটা শুনে, ধমক দেবে কিংবা একটা চড়ক খেতে পারে। তবে তেমন কিছুই হলো না। ইমদাদ পকেট থেকে একটা সিগারেট বের করে তাতে আগুন ধরালো। যেই না সিগারেটে একটা টান বসাবে অমনি মনে পড়ে গেল ওর পাশে তো কলি বসে আছে। সিগারেটের উটকো গন্ধে কলির সমস্যা হয়। অমনি দূরে ছুঁড়ে ফেললো সিগারেটটা। বেশ অনেকটা সময় দুজনের মাঝে নীরবতা চলল। নীরবতায় আজ একে অপরের মুখের ভাষা হয়ে উঠল। কেউই কোনো কথা বলল না, আর দুজনেই চাইল ওদের নীরবতায় আজ কথা বলুক। বাবা, তুমি আমার একটা সাহায্য করতে হবে, পারবে কি করতে? ইমদাদের কথা শুনে ফরিদ সাহেব একটু চিন্তার মাঝে পড়লেন। তার ছেলে তো কখনো তাকে এভাবে বলে না কোনো সাহায্যের কথা। তবে কি ব্যাপারটা খুবই গুরুতর কিছু, যে ওনার সাহায্য ছাড়া হবেই না? হাতে থাকা পত্রিকাটা পাশের ছোট্ট টেবিলটার উপর রেখে দিয়ে ভ্রু কুঁচকে ছেলের দিকে তাকিয়েই বলল। কি সাহায্য? ইমদাদ আলতো হেসে বেশ স্বাভাবিক গলায় ফরিদ সাহেবকে উদ্দেশ্য করেই বলল। কলির বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাতে হবে আমার জন্য। তোমার কাজ শুধু এতটুকুই, আর কিছু করতে হবে না। ফরিদ সাহেবের পাশের সোফায় বসে আছেন আখি। উনিও জানতেন না যে ইমদাদ হঠাৎ করে এই কথাটা বলবে। যদি জানতেন তবে অনেক আগেই ইমদাদকে তিনি থামিয়ে দিতেন, কথাটা বলতেই দিতেন না। কেননা এই কথাটা শোনার পর ফরিদ সাহেবের প্রতিক্রিয়া ঠিক কী হতে পারে সেটা আখির খুব ভালো করেই জানা আছে। ইমদাদেরও তো অজানা থাকার কথা না। তবে ছেলেটা ভয় নেই শরীরে। আখি ভয়ে ভয়ে একবার তাকালেন পাশের স্বামীর দিকে, যিনি চোখ বড় বড় করে তাকিয়েছেন ইমদাদের দিকে। এখনো কোনো প্রতিক্রিয়া দেখাননি। ইমদাদকে বেশ স্বাভাবিক দেখাচ্ছে, এমন ভঙ্গিতে দাঁড়িয়ে আছে যেন কিছু হয়নি। খুব স্বাভাবিক কথা বলছে সে। ফরিদ সাহেব অবিশ্বাস্য গলায় বলল। কি বললে তুমি? আবার বলো। ইমদাদ এবারেও স্বাভাবিক ভঙ্গিতেই বলল। বললাম কলির বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাতে হবে। আমি ছুটি পেয়েছি, এই ছুটিতে বিয়ে করে যেতে চাই। এবারে ফরিদ সাহেব নিজের প্রতিক্রিয়া দেখালেন। রাগে গর্জে উঠেই বলেন। একটা থাপ্পড় মেরে তোমার নির্লজ্জতা ছুটিয়ে দেব, বেয়াদব ছেলে। কার সামনে দাঁড়িয়ে কি কথা বলছো সেটা, সে বিষয়ে খেয়াল আছে? ভালো কাজের কথাই বলেছি, অন্য কিছু বলিনি যে লজ্জা করবে। আর বাপের সামনে দাঁড়িয়ে তো বিয়ের কথা বলতে হবে। যদি নিজে গিয়ে একা একা বিয়ে করে আনতাম তাহলে ভালো হতো। ফরিদ সাহেব এবার স্ত্রীকে উদ্দেশ্য করেই বলেন। তোমার ছেলের ব্যবহারের ধরন দেখেছো? বাপের সাথে কিরকম কথা বলতে হয় সেটাও শেখাতে পারোনি। ও ভাবলো কি করে আমি ওই মেয়েকে আমার বাড়ির বউ করে আনবো? ওর বাপের চরিত্র ঠিক নেই, মায়ের স্বভাবের ঠিক নেই। ফরিদ সাহেব কথাটা বলতেই ইমদাদ রাগী গলায় বলল। কথা তো হচ্ছে আমার আর তোমার মাঝে। কলি কিংবা ওর বংশকে টানার দরকার নেই। আমি কলির বংশকে বিয়ে করছি না, আর না কলির বংশ বিয়ের পর তোমার বাড়িতে এসে থাকবে। বিয়ের পর আমি কলিকে আমার সাথেই রাখবো। ফরিদ সাহেব তার ছিল গলায় বলেন। সেই ক্ষমতা তোমার আছে নাকি? নিজেই তো চলো বাপের টাকায়। আমি এখনই বলেছি চাকরিটাও যাবে।
ইমদাদ ঠোঁট বাঁকিয়ে হেসেই বলল, কেন তোমার ভাই খবর দেয়নি যে আমি চাকরিটা ছেড়ে দিয়ে এসেছি? আমি তোমার ছেলে বাবা, আমার শিরে শিরে বুদ্ধি। তুমি ভাবলে কি করে আমি সবকিছু ঠিকঠাক না করে বিয়ের কথাটা তুমি বলতে এসছি? এমনি কি কয় মাস অপেক্ষা করলাম? এমনি এমনি কি তোমার কথা শুনে আমি ঢাকায় গেলাম চাকরি করতে? আমায় পাগল ভেবেছো তুমি? আমার সাথে ষড়যন্ত্র করছো? আমি না চাইলে এই বিয়ে কিন্তু হবে না। ভুল বললে। তুমি চাইলেও বিয়ে হবে, না চাইলেও বিয়ে হবে। তুমি কি ভেবেছ তুমি মানবে না জন্য আমি কলিকে ছেড়ে দেব? কখনোই না। তোমরা আমার পরিবার, তোমাদেরকে জানানো আমার কর্তব্য ছিল, সেজন্য জানালাম। এখন তোমরা যদি না মানো তবে ঠিক আছে, আমার কিছু করার নেই এখানে, কিন্তু বিয়ে থামবে না। আখি বুঝলেন পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। ছেলেকে এখনই না থামালে ব্যাপারটা আরো বেশি বিগড়ে যাবে। তাড়াহুড়ো করে সোফা থেকে উঠে এসে ছেলেকে ধমক দিয়েই বললেন, চুপ কর ইমদাদ, বাবার মুখে মুখে তর্ক করছিস কেন? যা ঘরে যা, এই আলোচনার আপাতত এখানেই সমাপ্তি কর। আখি কথাটা বলতেই পেছন থেকে ফরিদ সাহেব বলে উঠলেন, আপাতত না, চূড়ান্তভাবেই এই আলোচনার সমাপ্তি এখানেই হলো। এই মেয়ে আমার বাড়িতে আসবে না বউ হয়ে। আখি ছেলেকে ঘরে পাঠাতে চাইলেন, তবে ইমদাদ আগেই ঘরের উদ্দেশ্যে পা বাড়ালো না। ফরিদ সাহেবের দিকে তাকিয়ে বেশ শান্ত গলায় বলেন, তোমার সাথে আমার বিয়ের আলোচনার এখানে চূড়ান্ত সমাপ্তি হলো। বুঝতে পেরেছে এবার যা করার আমার নিজেকে করতে হবে। যখন বিয়ে করে বউ বাড়িতে আনবো তখন বুঝবে অনুমতি না দিয়ে কি ভুল করেছ। মান সম্মান নিয়ে এমনই টানাটানি পড়ে যাবে। দুপুরের দিকে ইমদাদ গেল কলির বাড়িতে। আজ আর ইমদাদ ভয় করলো না, লুকিয়ে যাওয়ার প্রয়োজনও মনে করলো না। মনে হলো যা ইচ্ছে দেখুক, বরং ইমদাদ যেন সবাইকে জানাতে চাইল। বাড়ির উঠোন থেকে জোরে জোরে কলির নাম ধরে ডাকলো। কলি তখন নিজের ঘরে বসেই পড়ছে। সামনেই পরীক্ষা, আর কিছুদিনই বাকি আছে। এর মাঝেই ইমদাদের ডাক কানে আসতেই চমকালো। প্রথম ধাপে ভাবলো বোধহয় ভুল শুনছে, ইমদাদের তো এখানে আসার কথা না। কিন্তু ধীরে ধীরে যখন ইমদাদের গলার আওয়াজ বাড়তে থাকলো এবং ডাকটা বন্ধ হলো না, তখন কলি বুঝলো ও মোটেও ভুল শুনছে না। কলি উঠোনে আসার আগেই সেখানে এলেন রোজিনা। রোজিনাকে দেখতেই ইমদাদের মেজাজটা বিগড়ে গেল। তবে যেহেতু এখনো রোজিনা কিছু বলেনি, তাই ইমদাদের মনে হলো ওরও অযথা চেঁচামেচি করা ঠিক হবে না। রোজিনা ইমদাদকে দেখে ভ্রু কুঁচকেই বললেন, তুমি এখানে কি করছো? কলিকে ডাকছো কেন? আপনি কি কলি? ইমদাদের এমন প্রশ্নে ভ্যাবাচাকা খেলো রোজিনা। মৃদু বিরক্তিকর ভঙ্গিতেই বলল, আমি কলি হতে যাব কেন? চেনো না তুমি আমায়? তাহলে আপনি যেহেতু কলি নন, কলিকে কেন ডাকছে সেটা আপনাকে কেন বলবো? কলিকে ডেকে দিন। ইমদাদ কথাটা বলতেই ভেতর থেকে কলি দৌড়ে বাইরে এলো। রোজিনাকে সেখানে দাঁড়িয়ে থাকতে দেখে ভয়ে গলাটা শুকিয়ে গেল। কম্পিত গলায় কলি ইমদাদকে উদ্দেশ্য করেই বলল, ইমদাদ ভাই, তুমি এখানে কেন এসেছো? তোকে দেখতে এসেছে। কেমন আছিস তুই? মুখটা এমন শুকনো দেখাচ্ছে কেন? খাসনি সকাল থেকে কিছু? ইমদাদ কলিকে উত্তর দেওয়ার সময়টুকু দিল না। তার আগেই রোজিনাকে উদ্দেশ্য করেই বলল, খেতে দেননি ওকে সকাল থেকে কিছু? আপনাকে তো দেখতে বেশ মোটা তাজাই লাগছে, তবে কলি এত শুকিয়ে গেছে কেন? ওর অংশটুকু গিলে নিচ্ছেন নাকি? এত গিলবেন না। যত মোটা হবেন শরীরে তত বেশি রোগ বাসা বাঁধবে। শেষে আপনি অকালে মরবেন, আর আপনার স্বামী আবার বিয়ে করে আনবে। তাই বলছে কম করে গেলুন। অনিচ্ছা সত্ত্বেও ইমদাদের কথাটা শুনে কলি ফিক করে হেসে ফেলল। রোজিনা চোখ গরম করে ওর দিকে তাকাতেই আবারও থেমে গেল। রোজিনা এবারে ইমদাদের দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করেই বলল, বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। তোমার সাহস হয় কি করে আমার বাড়িতে দাঁড়িয়ে আমাকে অপমান করার? আপনার মতো মহিলাকে অপমান করার জন্য কার বাড়িতে দাঁড়িয়ে আছে সেটা দেখার প্রয়োজন পড়ে না। সাহস লাগে যেটা ইমদাদের আছে। এটা রাখ, আমার নাম্বার সেভ করা আছে। আর শোন, ফোনটা লুকিয়ে রাখার কোনো প্রয়োজন নেই। যদি তোর বাপকে আমি অন্য কেউ জিজ্ঞেস করে ফোনটা কোত্থেকে পেলি, গর্ব করে বলবি যে আমি দিয়েছি। ভাঙলে ভাঙবে, আমি আবার কিনে দেব, কিন্তু লুকোবি না। আমরা চোর নই যে চুরি করে কথা বলতে হবে। এই ছোট লোকের বাচ্চা, তোর বাপ কি তোকে কিছু দেয় না যে ওর থেকে হাত পেতে নিচ্ছিস? চরিত্রহীন মেয়ে কোথাকার। বাড়িতে প্রেমিক ডেকে আনিস। তোর বাপ আজকে বাড়িতে আসতে দে। তোর চুলের মুঠি ধরে যদি তোকে ঘরছাড়া না করতে পারি, তাহলে আমার নামও রোজিনা না। ইমদাদ ভাই, তুমি এখন যাও এখান থেকে, আমি পরে দেখা করব তোমার সাথে। রোজিনা ফের খেকিয়ে উঠে কলিকে উদ্দেশ্য করেই বলল,
বাড়িতে আমার সামনে কাজ হচ্ছে না, এরপর কি ঝোপঝাড়ের আড়ালে নিয়ে যাবি ওকে? নষ্টামি করার কি কিছু বাকি রেখেছিস? রোজিনা কথাটা বলতে বলতে ইমদাদ কলির সামনে গিয়ে দাঁড়ালো। রোজিনার থেকেও দ্বিগুণ চেঁচিয়ে বলল, কি বললেন আপনি? আরেকবার বলুন। কলিকে কি বললেন আপনি? কার চরিত্রের উপর আঙুল তুললেন? সাহস থাকে তো আরেকবার বলুন। কি হলো, চুপ করে আছেন কেন? বলুন, আরে বলুন না। ইমদাদ শেষের বাক্যটা এতই জোরে বলল যে কলি আর রোজিনা দুজনেই কেঁপে উঠল। কলি তো অল্পতেই ভয় পেয়ে যায়, তবে রোজিনাকে ভয় পাওয়ানো অত সহজ না। তবে সেও ভয় পেল, তোতলানো গলায় বলল, বাড়িতে এসে গুন্ডামি করবেন একদম। কলির বাবাকে ডাকবো কিন্তু। আরে শুধু কলির বাপ কেন, আপনার বাপকেও ডাকুন। কার বাপকে ডাকার ডাকুন। আজ তো আমার বাপও আমায় থামাতে পারবে না। একদম গলায় টিপিয়ে ছেড়ে হাতছা মারব। এক ঝটকাতে ভিতরে জিনিস বাইরে বেরিয়ে আসবে। আর কলির বাপ, ওকে সামনে পেলে তো আমি গাছের ডালে ঝুলিয়ে পেটাবো। শালা মেরুদণ্ডহীন ভেড়া কোথাকার। ইমদাদের পেছনে দাঁড়ানো কলি মিনমিনে গলায় বলল। ইমদাদ ভাই থামো। ইমদাদ এবার কলিকে ধমক দিয়েই বলল, তুই চুপ কর, তোকে এবার একটা থাপ্পড় লাগাবো। বাপের প্রতি দরদ উতলে পড়েছে নাকি? তোর বাপ আর সৎ মা যা শুরু করেছে, এরা কিন্তু যে কোনো দিন আমার হাতে মার খাবে। কলি, দুটোকে সাবধান করে দিস। যদি এদেরকে মেরে আমার জেলেও যেতে হয়, তবু আমি রাজি আছি। ইমদাদ কথাটা বলতেই রোজিনা এবারে চেঁচাচেঁচি শুরু করে দিল। আশেপাশে যার যার বাড়ি আছে যাকে যাকে চেনে সবার নাম ধরে চেঁচিয়ে সাহায্যের জন্য ডাকলো, কান্নাকাটি করে। কলি ভরকালো, সেই সাথে ভীষণ ভয়ও পেল। তবে বিচলিত হতে দেখা গেল না ইমদাদকে, বরং বেশ ঠান্ডা গলায় রোজিনাকে উদ্দেশ্য করে হুমকি দিয়েই বলল, এখনো যদি তোর এই নাটক না থামিয়েছিস, কেউ এখানে অব্দি আসার আগেই কিন্তু তোর গলা টিপে মেরে রেখে যাব। থাম। অনিচ্ছা সত্ত্বেও কেন যেন রোজিনা থেমে গেল। বোধহয় সত্যিই ভয় পেল, কেননা এখানে আসার পর থেকে পাড়ায় ইমদাদের নামে যা সব সুখ্যাতি শুনেছে গলা টিপে ধরবে এটা অস্বাভাবিক কিছু না। আর এখানে আছে কেবল কলি। কলি আটকাতেও পারে, নাও আটকাতে পারে। যদি প্রতিশোধ স্পৃহা জেগে যায় তাহলে হয়তো আরও মারতে সাহায্য করবে। আর যদি কলি একবার ইমদাদকে বলে রোজিনাকে মারার কথা, তাহলে তো ইমদাদকে আর কেউ আটকাতে পারবে না। সে ভয়ে থেমে গেল রোজিনা। ইমদাদ ঠোঁট বাঁকিয়ে হেসে কলিকেই বলল, দেখেছিস, যদি একটু শক্ত হতে পারতি, তবে এই মহিলার ক্ষমতা ছিল না তোকে কিছু বলার। তোর বাপের বাড়ি, এ তো ওর এসে জোরে বসে এক পাবলিক। বেশি কথা বললে এক লাথি মেরে বাড়ি থেকে বের করে দিবে। কলি মলিন হেসেই বলল, আমার বাবাই তো ঠিক নেই। যাই হোক, তুমি এখন যাও। ঠিক আছে, তার আগে শেষে একবারে একে টাইট দিই। কথাটা বলে ইমদাদ রোজিনাকে উদ্দেশ্য করে গম্ভীর গলায় বলল, কলির গায়ে হাত দেবেন না। আপনার স্বামীর মাথাতে ঢুকিয়ে দেবেন, যেন কলির গায়ে হাত না দেয়। খুব তাড়াতাড়ি বিয়ে করে ওকে নিয়ে যাব আমি এখান থেকে। ভুলেও যদি আমার অনুপস্থিতিতে ওর গায়ে হাত উঠেছে, আপনাদের অবস্থা কিন্তু খারাপ করব। কলির চোখ দেখে আমি বুঝে যাব এখানে ভালো আছে নাকি খারাপ আছে। সন্ধ্যা হয়ে গিয়েছে, বাইরে অনেকটা অন্ধকার হয়ে গিয়েছে। ঘরের জানালা এখনো লাগানো হয়নি ইমদাদের, লাইটটাও বন্ধ করে দিয়েছে। বিছানায় শুয়ে আছে। একটু পর আঁখি এলেন ঘরে, আগে লাইটটা জ্বালালেন। ঘরে আলোর উপস্থিতি বুঝতে পেরেই ইমদাদ চোখ মেলে তাকালো। আঁখিকে দেখে আবারও চোখটা বন্ধ করে নিল। আঁখি গিয়ে আগে ইমদাদের ঘরের জানালাটা বন্ধ করলেন। ছেলের দিকে তাকিয়ে দেখলেন চোখ বন্ধ করে শুয়ে আছে। উনি জানেন ঘুমেনি ইমদাদ। ধীর পায়ে গিয়ে ছেলের পাশে বসলেন। ইমদাদ তখনও বুঝতে পারেনি যে আঁখি ওর পাশে এসে বসেছে। আঁখি আলতো করে ছেলের মাথায় হাত বুলিয়ে দিলেন। ইমদাদ চোখ খুলে পাশে আঁখিকে বসে থাকতে দেখে উঠে বসেই বললেন, কি হচ্ছে আম্মু, কিছু বলবে তুমি? তোর বাবার সাথে কথা হয়েছে আমার, কলির সাথে বিয়েটা কোনো মতেই মানবে না। ইমদাদ ভাবেনি যে আঁখি এখন এই কথাগুলো তুলবে। মনটা ভালোই ছিল, তবে হঠাৎ করে এই কথাটা শুনে আবারও মনটা খারাপ হয়ে গেল। তবে সেটা আঁখিকে বুঝতে দিল না, বরং মৃদু গলায় বলল, ঠিক আছে, কলিকে বিয়ে করে আমি ঢাকায় চলে যাব। আঁখি শুধু ফ্যাল করে কিছুক্ষণ ছেলের মুখের দিকে তাকিয়ে রইলেন। ইমদাদ খুব তাড়াতাড়ি নিজের দৃষ্টি নামিয়ে নিল। ইমদাদের হঠাৎ করে ভয় হচ্ছে, মনে হচ্ছে আঁখি ওকে এমন কিছু বলবে যে কথাটা ইমদাদ না ফেলতে পারবে, না রাখতে পারবে। খুব তাড়াতাড়ি একটা অজুহাত বানিয়েই বলল, আম্মু, পরে কথা বলি তোমার সাথে, এখন ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো।
ছেলের অজুহাতের কারণটা আখি নিজেও বুঝলেন। উনি নিজেও এই কথাটা বলতে চাইছেন না, তবে বলতে বাধ্য হলেন। ইতোমধ্যে ওনার চোখ দুটো ভিজে উঠেছে। নিজের চোখের জল আর আটকাতে পারলেন না। মৃদু কণ্ঠনত গলায় ইমদাদকে উদ্দেশ্য করেই বললেন, তুই আমার বড় ছেলে, কত স্বপ্ন আমার তোকে নিয়ে, তোর বিয়ে নিয়ে, তোর বউ নিয়ে। তোর বাবার অমতে বিয়ে করলে এই বাড়িতে আর তোকে পা রাখতে দেবে না, তোর সাথে কোনো সম্পর্কও রাখতে দেবে না। তোকে ছাড়া থাকবো কি করে আমি বাবা? এখন কয়েক মাস পরে আসিস, তবু নিয়মিত ফোনে কথা তো হয়। আমি তো আশায় থাকি যে আমার ছেলেটা ফিরবে বাড়ি, কিন্তু তখন যে সেটাও হবে না। মায়ের চোখের জল দেখে ইমদাদ ব্যস্ত হয়ে পড়ল। তাড়াহুড়ো করে আখি চোখের জলটুকু মুছে দিয়েই বলল, কেউ বলেছে আমি তোমার সাথে যোগাযোগ রাখবো না? নিশ্চয়ই রাখবো। আর তোমাকেও আমি আমার সাথে নিয়ে যাব। তুমি আমার সাথে থাকবে, এখানে তোমায় থাকতে হবে না। আখি এবারে ফুপিয়ে কেঁদে উঠে বললেন, তোর কি আর সেই সামর্থ্য হয়েছে? আর আমি যদি তোর সাথে চলে যাই, আমার আর দুটো ছেলের কি হবে? ইকবাল তো আমায় ছাড়া থাকতে পারবে না। ইমাদের পড়াশোনার কি হবে? ওদেরকে নিয়ে যাবো আমি। এতজনের খরচ চালাবি কি করে তুই? আমি মা হয়ে কি করে তোর ঘাড়ে এগুলো বোঝা চাপিয়ে দেব? ইমদাদ অসহায়ের গলায় বলল, তাহলে আমি কি করে আম্মু? ওদিকে কলির অশান্তি বেরিয়ে চলেছে। ওর সৎমা তো আমার সামনে ওকে চাইছে তাই বলে। তাহলে ভাবো তো, আমাদের সবার আড়ালে না যেন ওর সাথে কি ব্যবহারটাই করে। মেয়েটাকে খেতে অব্দি দেয় না। আমি তোকে বলছি না যে তুই কলিকে বিয়ে করিস না? আমিও চাই যে তুই কলির দায়িত্ব নে। মেয়েটা খুব অসহায়, কিন্তু তোর বাবা অমতে বিয়ে করলে যে তোর সাথে আমার যোগাযোগটা বন্ধ হয়ে যাবে বাবা। তোর বাবা যদি দেখে ওনার অমতে আমি তোর সাথে যোগাযোগ রাখছি, তবে আমাকে উনি বাড়ি থেকে বের করে দেবে। যদি বের করে দেয়, আমি তোমাকে নিয়ে চলে যাব। ইমদাদ কথাটা বলতেই ওদের কাঁধে ফেসে এলো ইকবালের কণ্ঠস্বর। আম্মু কোথায় যাব? তুমি ভাইয়া কোথায় নিয়ে যাবে তুমি আমাকে? ইকবালের ঘরে আসতে দেখে তাড়াহুড়ো করে আখি নিজের কান্না থামালেন। মুখে মৃদু হাসি ফুটিয়ে তুলেই বললেন, কোথাও না বাবা, তুমি এখানে এসেছো কেন? যাও পড়তে বসো। না, আগে বলো তুমি কাঁদছো কেন? আমায় মেজো ভাইয়া বলেছে বড় ভাইয়াও নাকি চলে যাবে। তুমি বলছো তুমিও চলে যাবে, তাহলে আমি কার কাছে থাকবো? আমি বাবার কাছে একা থাকবো না, বাবা শুধু বকা দেয়। আখির ছেলেকে দুহাতে আগলে নিয়ে ইমদাদকে উদ্দেশ্য করেই বলেন, দেখেছিস, এদেরকে ছেড়ে আমি কি করে যাব? আবার তোকে ছেড়েও আমি কি করে থাকবো? ইমদাদ একবার তাকালো ইকবালের মুখের দিকে। ইকবালের দিকে তাকাতেই আবার মনে পড়ে গেল ইমদাদের কথা। আখি তো আছেই। এই মানুষগুলোকে ছেড়ে ইমদাদি একেবারের জন্য চলে যাবে কি করে? কার ভরসায় রেখে যাবে এদেরকে? যদি ইমদাদের রাগ ফরিদ সাহেব এদের সবার উপরে বের করে, তখন আখি তো আখিকে তো অবশ্যই অনেক কথা শুনতে হবে, গায়ে হাতও তুলতে পারে। সবশেষে অনেক কিছু ভাবনা চিন্তা করে ইমদাদ একটা দীর্ঘশ্বাস ছেড়েই বলল, কলেজে যাওয়ার পথে সাইদকে আটকালেন ফরিদ সাহেব। ফরিদ সাহেবকে দেখেই সাইদ একটা শুকনো ঢোক গেল। বুঝতে বাকি রইল না যে উনি এখন কি জিজ্ঞাসা করবেন। তবে সাইদ নিজে থেকে আগে একে কিছু বলল না, অপেক্ষা করলো। কেননা যদি সাইদের আন্দাজ ভুল হয়, আরও ভুল করে আগে আগে কিছু বলে ফেলে, তাহলে ওরই বিপদ বাড়বে। খুব সুন্দর করে, খুব মিষ্টি করে হেসে আগে ফরিদ সাহেবকে সালাম দিল। ফরিদ সাহেব গম্ভীর গলায় সালামের উত্তর দিয়েই বললেন, ইমদাদ কোথায়? তুমি নিশ্চয় জানো ইমদাদ কোথায় আছে এখন, তাই না? ফরিদ সাহেবের কথাটা শুনে সাইদ আকাশ থেকে পড়ার ভঙ্গিতেই বলল, কি বলছেন চাচা এসব? আমি জানি না ইমদাদ কোথায়। আমি তো নিজেই আজ 2 মাস যাবত ওর খোঁজ করার চেষ্টা করছি। সেই যে 2 মাস আগে ছুটিতে আসার পরে চলে গেল, তারপর থেকে আমার ওর সাথে যোগাযোগ হয়নি। ফরিদ সাহেব মোটেও বিশ্বাস করলেন না সাইদের কথাটা। সন্দেহী গলায় বললেন, আমাকে বোকা বানাতে চাইছো? শোনো সাইদ, আমি খুব ভালো করেই জানি যে ইমদাদের আর কারোর সাথে যোগাযোগ থাকুক বা না থাকুক, তোমার সাথে যোগাযোগ ঠিকই আছে। তাই ভালোই ভালোই বলে দাও ইমদাদ কোথায় আছে। পরে যদি আমি জানতে পারি যে তুমি মিথ্যা বলেছ, তাহলে কিন্তু তোমার খবর আছে।
সাইদ নিষ্পাপ মুখ করেই বলল, আমি সত্যি জানি না চাচা, ইমদাদ কোথায়। আমি তো নিজেই খুব কষ্টে আছি। আমার ছোটবেলাকার বন্ধু, কতগুলো দিন হয়ে গেল, দেখা সাক্ষাৎ তো দূরের কথা, কথা পর্যন্ত হয় না। আমার কি ঘুম চিন্তা হচ্ছে বলুন। আমি 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 যদি আমি জানতাম তবে তবে তো জানিয়ে দিতাম আপনাদেরকে। আমি ওকে বোঝাতাম যে আপনাদের সাথে যোগাযোগ করে যেন অন্তত, কিন্তু আমি তো জানি না। ফরিদ সাহেব তাও বিশ্বাস করলেন না, আরো বেশ কিছুক্ষণ প্রশ্ন করলেন সাইদকে। খুব করে সাইদের মুখ থেকে স্বীকার করাতে চাইলেন যে সাইদ জানে ইমদাদ কোথায় আছে। তবে সাইদ কোনো মতে কিছু বলল না, বারবার অস্বীকার করে গেল। এমন নিষ্পাপ ভঙ্গিতে বলল যে এক পর্যায়ে গিয়ে ফরিদ সাহেব নিজেও বিশ্বাস করতে বাধ্য হলেন। ফলস্বরূপ হাল ছেড়ে দিয়ে তিনি চলে গেলেন। উনি সেখান থেকে চলে যেতেই সাইদ যেন হাঁপ ছেড়ে বাঁচল। আগে দেখে নিল ফরিদ সাহেব গিয়েছেন কিনা। উনি চলে যেতেই দৌড়ে একটা গলির মধ্যে চলে গেল সাইদ। পকেট থেকে ফোনটা বের করে ইমদাদের নাম্বারে ডায়াল করলো। কয়েকবার রিং হতেই ইমদাদ ফোনটা রিসিভ করে ব্যস্ত গলায় বলল। সাইদ ফিসফস করে কথা বলল, যেন মনে হচ্ছে ওর থেকে একটু দূরেই ফরিদ সাহেব দাঁড়িয়ে আছে, আর জোরে কথা বললেই উনি শুনতে পাবেন। তোর বাবা এসেছিল আমাকে জেরা করতে, যে আমি তোর খোঁজ জানি কি না। ইমদাদের কাজের হাতটা থেমে গেল। আতঙ্কিত গলায় বলল, তুই বলে দিয়েছিস? ধুর, আমি কি তোর বোকা মনে হয়? আমি এমন নিষ্পাপ ভঙ্গিতে বলেছি যে আমি কিছুই জানি না। চাচার মতো মানুষও বিশ্বাস করে নিয়েছে। হ্যাঁ ভাই, তবে ভয় তো হচ্ছে চাচিকে নিয়ে। আমার তো মনে হয় না চাচি আর বেশি দিন লুকায় রাখতে পারবে। আর বাকি রইল কলি, ওকে চাচা জিজ্ঞাসা করবে না। ইমদাদ একটা দীর্ঘশ্বাস ছেড়েই বলল, কথাটা ভুল বলিসনি। তবে যেহেতু মা 2 মাস বাবার থেকে আড়াল করে কান্নাকাটি করতে পেরেছে, আশা করছি আরও কিছুদিন পারবে। অন্তত যতদিন না বাবার বোধ বুদ্ধি জাগ্রত হচ্ছে ততদিন ঠিক পারবে। রাতে অফিস থেকে ফিরেই আগে বিছানায় গায়ে এলিয়ে দিল ইমদাদ। শরীরটা ভীষণ ক্লান্ত লাগছে। আজ 3 দিন যাবৎ জ্বর নিয়েই অফিসে যেতে হচ্ছে। ইমদাদের মাঝে মাঝে মনে হয় হঠাৎ করে এই জীবনটা কতটা কঠিন হয়ে গেল। দায়িত্ববোধ মানুষকে কোথায় থেকে কোথায় নিয়ে যায়, তাই না? আসলে কোনো কাজের জন্য মানুষের নির্দিষ্ট একটা বয়স অবধি যেতে হয় না। পরিস্থিতি তাকে সেই বয়সের উপযোগী করে তোলে। তার মাঝে যদি একবার কর্তব্য জ্ঞান জাগ্রত হয়, সে আসলে বড় হওয়ার জন্য বয়সের অপেক্ষা করে না। পকেট থেকে ফোনটা বের করলো। ফোনটা হাতে নিতেই দেখলো ওর মায়ের নাম্বার থেকে বেশ অনেকগুলো মিসড কল উঠে আছে। 5 বার কল করেছে আঁখি। হঠাৎ করে এতবার কল দেখে ইমদাদ একটু ঘাবড়ে গেল। লাফ দিয়ে শোয়া থেকে উঠে বসলো। মাথাটা কাজ করা কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে গেল। আঁখি তো একবার কল দেয় না, আঁখি তো এতবার কল দেয় না। আর উনি তো জানেন যে ইমদাদ কখন কথা বলতে পারবে, কখন কথা বলতে পারবে না। তবে এমন একটা সময় তাও এতবার বিরতিহীনভাবে কেন কল দিয়েছিলেন? বাড়িতে সব ঠিক আছে তো? ইমদাদের বাবা মা ভাইয়েরা কলি সবাই ঠিক আছে তো? কোনো বিপদ হলো না তো? ইমদাদ সময় নষ্ট না করে তাড়াহুড়ো করে আখির নম্বরে কল করলো। কয়েকবার রিং হতেই কলটা রিসিভ হলো। ফোনটা রিসিভ হওয়ার সাথে সাথে ইমদাদ শোনার প্রয়োজন মনে করলো না যে অপর পাশ থেকে কে কথা বলেছে, বরং চিন্তিত গলায় বলে উঠল, আম্মু সবকিছু ঠিক আছে তো বাড়িতে? তুমি তো এতবার কল দাও না অসময়। বাবা ঠিক আছে তো? ইমদাদ প্রশ্নটা করতেই অপর পাশ থেকে একটা প্রশালী গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো ইমদাদের কানে। তোমার বাবা ঠিক থাকলো কি থাকলো না সেই নিয়ে কি আদৌ তোমার কোনো চিন্তা আছে? তুমি কি একবারও ভেবে দেখেছো একটা মেয়ের জন্য সন্তান হিসেবে ব্যর্থ হয়ে যাচ্ছ দিন দিন? ইমদাদ প্রথমে একটু চমকেছিল ফরিদ সাহেবের কণ্ঠস্বর শুনে, কিন্তু পর মুহূর্তে আবার নিজেকে স্বাভাবিক করলো। বুঝে গেল যে ওর মা আর লুকিয়ে রাখতে পারেনি, ব্যাপারটা ধরা পড়ে গেছে বোধহয়। ফরিদ সাহেবের অভিমান মাখানো কথার প্রেক্ষিতে ইমদাদ নিজেও পাল্টা অভিমানী গলায় বলল, আমি তো আমার দায়িত্ব থেকে সরে আসতে চাইনি। আমি ভেবেছিলাম আমার বাবার কাছে আমার খুশি সবার আগে। আমার খুশির জন্য আমার বাবা নিজের সিদ্ধান্ত অনায়াসে বদলাতে পারে, কিন্তু সেটা তো ভুল ছিল, তাই না বাবা? আমি সন্তান হিসেবে ব্যর্থ হতে চাইনি, তবে তুমি আমাকে ব্যর্থ হতে বাধ্য করেছ। ফরিদ সাহেব এবারে বিস্ময়ের সুরেই বললেন, ফরিদ একটা মেয়ের জন্য নিজের পরিবার, বাবা মা, ভাই সবাইকে ছেড়ে দেবে, সবাইকে ভুলে যাবে শুধুমাত্র একটা মেয়ের জন্য? এ মেয়ের কাছে আমরা সবাই পর হয়ে গেলাম?
সেটা তো আমি বলিনি বাবা। না আমি কলির থেকে তোমাদেরকে এগিয়ে রাখবো, না তোমাদের থেকে কলিকে এগিয়ে রাখবো। যদি কলি আমাকে কখনো বলে ওর জন্য তোমাদেরকে ছাড়তে হবে, আমি তো তোমাদেরকে ছাড়বো না। তবে তোমাদের কথাই কেন কলিকে ছাড়বো? তোমরা তো আমার জন্য সমান। আর তুমি জানো তোমার ছেলে কারো কথায় কাজ করে না।